গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় অনেক ভাইরাল। অনেকেই প্রশ্ন করছেন, ইউনূস কি তারেকের আব্বা লাগে? তারেক ইউনূসকে ঠিক কতদিন রক্ষা করবে? বাংলাদেশের রাজনীতিতে একটা কথা আছে, রক্তের সম্পর্ক না থাকলেও রাজনৈতিক সম্পর্ক অনেক সময় রক্তের থেকেও বেশি শক্তিশালী হয়। তাহলে কি আমরা ধরে নেব ইউনূস তারেক রহমানের আব্বা লাগে? আমি কিন্তু জৈবিক সম্পর্কের কথা বলছি না, আমি বলছি রাজনৈতিক সম্পর্কের কথা, আমি বলছি স্বার্থের সম্পর্কের কথা। যদি একটার পর একটা ঘটনা দেখেন, তাহলে প্রশ্নটা কিন্তু আসবেই, ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগ, যত মামলা, যত আবেদন, সবকিছুর শেষটা বারবার খারিজ হচ্ছে কেন? সবশেষ ঘটনা ধানমন্ডি ৩২, গত ১৯ আগস্ট ২০২৬, আজ থেকে ঠিক দুদিন পূর্বে কয়েকজন আইনজীবীর পক্ষ থেকে ইউনূস, আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগে মামলা নেওয়ার আবেদন করা হয়েছিল। কারণ আমরা দেখেছি ৩২-এ কিভাবে মব লেলিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে রাষ্ট্রীয় মদদে ৩২ নাম্বার বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উৎসব পালন করেছিল, তাসবিন শফিক, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম। দেখেছি না? মামলার আবেদনে অভিযোগ করা হয় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারির ঘটনার আগে থেকেই হামলার আশঙ্কা থাকলেও, হামলার ঘোষণা দিলেও ৩২ নাম্বার রক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি, এবং অভিযুক্তদের কেউ কেউ হামলা, ভাঙচুর, লুটপাটে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহায়তা করেছে। এগুলা আবেদনকারীর অভিযোগ ছিল, আদালতে প্রমাণিত ঘটনা না, সেটা আমি বলছি না। কিন্তু আদালত কি করলো? মামলায় নিল না। কেন মামলা নিল না? এই প্রশ্নের জবাব কি তারেকের সরকার দিতে পারবে? পারবে না। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আবেদন খারিজ করে দিয়ে বলেছে, মামলাটি আমলে নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান নাই। কি পর্যাপ্ত উপাদান নাই? কি ধরনের উপাদান প্রয়োজন? ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার পরেও আবেদনের জন্য আর কি লাগে, কি প্রয়োজন? ঠিক আছে, মানলাম মামলা গ্রহণের উপাদান নাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অভিযোগ দায়ের করেছে সেটা তদন্তের সুযোগ পাবে না? এই সুযোগ কি থাকবে না? এটা কি পরিকল্পিত ফাইজলামি না? বিচার বিভাগের স্বাধীনতার জন্য ২৪-এর আন্দোলন করা হলো, বিএনপি জামাত বলে, কিন্তু তারা ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে পকেটে ঢুকানোর যে নির্মম দৃশ্য, সেটা বাংলাদেশের মানুষ দেখলো। তারা বাংলাদেশের মানুষকে দেখালো যে কিভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে হয়। এর আগেও কিন্তু ইউনূসের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হয়েছে। মাইলস্টোন কলেজের সেই বিমান দুর্ঘটনার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, সেখানে ৩৬ জন নিহত হয় এবং ১২৪ জন গুরুতর আহত হয়। নিহত এক শিক্ষার্থীর পরিবার ইউনূস সহ টোটাল ১৬ জনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা দায়ের করার আবেদন করেছিলেন। সেই আবেদন আদালত খারিজ করে দিয়েছিল। আর মজার বিষয় হলো, আবেদনে শুধু ইউনূস ছিল না, সাবেক উপদেষ্টা, সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা সহ অনেকের নাম ছিল। অর্থাৎ অভিযোগের পরিধি ছিল অনেক বড়, যে কারণে হয়তো মামলা নেওয়া হয়নি। তারপরের ঘটনা, হামে সরকারি হিসেবে প্রায় ১,০০০+ শিশুর মৃত্যু হলো, বেসরকারি হিসাবে প্রায় ৩,০০০+। ইউনূসের সরকার হামের টিকা কেনে নাই। ২০২৬ সালে হাম বাংলাদেশে মহামারী আকার ধারণ করে, অথচ বিগত সময়ে আমরা হাম নামে যে একটা রোগ আছে সেটাই ভুলে গেছিলাম। এরপর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে টিকা সংকট, চিকিৎসা অব্যবস্থাপনা এবং অবহেলার অভিযোগে মামলার আবেদন করা হয়। ৮ জুন ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করলে সেই মামলা খারিজ করে দেওয়া হয়। এরপর ৫ জুলাই নিহত ৯ মাস বয়সী শিশু সাউদা মুস্কানের বাবা আবারও ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ আরো ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন। সেইখানে অভিযোগ ছিল টিকা অব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবায় অবহেলা। ১২ জুলাই আদালত আবারও সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের ভাষ্য ছিল, মামলা চালানোর মতো পর্যাপ্ত ভিত্তি পাওয়া যায়নি। এই যে ৩টা ঘটনা বললাম, এগুলা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় না? বারবার মামলার আবেদন খারিজ হওয়ার মানে হইল ইউনূস অপরাধী। বারবার মামলা নেওয়া হচ্ছে না মানে বর্তমান সরকার ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিতে আগ্রহী না, অর্থাৎ ইউনূসকে রক্ষা করতে চাইছে। অবশ্য বর্তমান সরকার যে ইউনূসের এক্সটেনশন, এটা তো আমরা সবাই জানি। সরকার বারবার সেটার প্রমাণ দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। আমার কথা হলো, আদালতের কাজ হচ্ছে অভিযোগের আইনি ভিত্তি আছে কিনা সেটা খতিয়ে দেখা, কিন্তু রাজনৈতিক প্রশ্নটা অন্য জায়গায়। যখন বারবার ইউনূসকে ঘিরে গুরুতর অভিযোগ আসে, তখন জনগণের স্বাভাবিক প্রশ্ন হইল, ইউনূস কি রাজনৈতিকভাবে এতটাই শক্তিশালী? তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, আবেদন হচ্ছে মামলার, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় সেই সব যাওয়ার আগেই দরজা বন্ধ করে দেয়া হচ্ছে। সে কারণে মানুষ বলতে বাধ্য হচ্ছে, ইউনূস কি তারেক রহমানের আব্বা লাগে? এটা বলার যথেষ্ট কারণ আছে। বিএনপির মহাসচিব, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাজাকার পুত্র ২০২৫ সালের সেপ্টেম্বর ইউনূসের প্রশংসা করতে গিয়ে বলেছিল, ইউনূসের বক্তব্য শুনতে গিয়ে তার বারবার মনে হচ্ছিল সে
জিয়াউর রহমানের কণ্ঠ শুনছে। আরো বলেছে, ইউনূসের বক্তব্যে সে জিয়াউর রহমানের গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নের প্রতিফলন দেখতে পায়। হাস্যকর। একদিকে বিএনপির শীর্ষ নেতা বলছে ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই, অন্যদিকে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থাৎ জিয়াউর রহমানের ছেলে মানে ইউনূসের পুত্র এখন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা। আর জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে মির্জা ফখরুল যাকে দেখেছিল সেই ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা আবেদন করা হচ্ছে, কিন্তু আদালত সেগুলা গুরুত্ব দিচ্ছে না, আমলে নিচ্ছে না। তাহলে লোকে প্রশ্ন করবেই, ইউনূস কি তারেকের আব্বা লাগে? আর এটা বলা খুব স্বাভাবিক। হয়তো এটা রক্তের সম্পর্ক না, কিন্তু সম্পর্ক তো, এটা তো মানতে হবে। 2025 সালের 21 নভেম্বর খালেদা জিয়ার সাথে ইউনূসের একান্ত সাক্ষাৎ হয়েছিল। সশস্ত্র বাহিনীর একটা দিবস ছিল সেই অনুষ্ঠানে, মনে পড়ে? দুজনকে সেখানে পরস্পরের সাথে হাসি তামাশা আড্ডা দিতে দেখা গেছে। মানে বেগম জিয়া যে 2 বছর অসুস্থ ছিল, লিভার সিরোসিস আক্রান্ত ছিল, লাল গোলাপি শাড়ি পইরা মানজা মাইরা সেই অনুষ্ঠানে গিয়েছিল, দেখে মনে হয় নাই সে অসুস্থ। সেই অনুষ্ঠান থেকে ফিরে খালেদা জিয়া অসুস্থ হয়, হসপিটালে ভর্তি হয়। 3 ডিসেম্বর ইউনূস তাকে দেখতে যায়, সেখানে প্রায় আধা ঘন্টার মতো অবস্থান করে এভার কেয়ার হসপিটালে। মনে পড়ে আপনাদের? অর্থাৎ রাজনৈতিক বাস্তবতা হলো ইউনূস এবং তারেকের মাঝে গভীর সম্পর্ক ছিল, এখনো আছে। আর সে কারণেই তারেক রহমান বারবার ইউনূসকে রক্ষা করতে চাইতেছে। ইউনূসের বিরুদ্ধে যদি ভবিষ্যতে আরো গুরুতর অভিযোগ উঠে তখন কি হবে? আইন কি সবার জন্য সমান থাকবে, নাকি ক্ষমতার পালাবদল হওয়াতে বিচার পাওয়ার সংজ্ঞা বদলে গেছে? আমরা তো দেখতে পাচ্ছি বিচারের সংজ্ঞা বদলে গেছে। আমরা জানতাম আইন তার নিজস্ব গতিতে চলে, এটা নিয়ম, কিন্তু 5 আগস্টের পর আমরা শুনলাম আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখন জনগণ দেখতে চায় এই আইনের শাসন আসলে কার জন্য? শুধুমাত্র আওয়ামী লীগের জন্য? শেখ হাসিনার জন্য এক আইন, ইউনূসের জন্য আরেক আইন, আর তারেক রহমানের জন্য তৃতীয় আইন? তখন জনগণ প্রশ্ন করবেই, প্রশ্ন করার অধিকার আছে। যদি সত্যি তারেক রহমানের সরকার মনে করে ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগের আইনে ভিত্তি নাই, তাহলে সমস্যা কি? তদন্ত হোক স্বচ্ছভাবে, অভিযোগ সত্য হলে বিচার হোক, অভিযোগ মিথ্যা হলে সেটাও আদালতের মাধ্যমে পরিষ্কার করা হোক। কিন্তু সেটা না করে বারবার তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠতেছে, মামলা করার আবেদন হচ্ছে, আর বারবার দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, মামলা নেওয়া হচ্ছে না, খারিজ করে দেওয়া হচ্ছে। তখন মানুষ বলবে ইউনূস তারেকের আব্বা। ইউনূস তারেকের বাপ হোক, রাজনৈতিক মিত্র হোক, শুভাকাঙ্ক্ষী হোক, কিংবা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হোক, যেটাই হোক না কেন সেটা আমাদের দেখার বিষয় না। আইনের চোখে ইউনূস একজন বাংলাদেশের সাধারণ নাগরিক। বাংলাদেশের একদিন 2টা মানুষের মরণোত্তর বিচার হবে, সর্বোচ্চ শাস্তি হবে, একটা ইউনূস আর একটা জিয়া। এই ভিডিওতে আমি বলে গেলাম, এটা আওয়ামী লীগ করবে কিনা জানি না, কিন্তু কেউ না কেউ করবে। কারণ দিন যত যাবে বাংলাদেশের মানুষের চোখের সামনে ইউনূস এবং জিয়ার বাংলাদেশ বিরোধী চক্রান্ত সামনে আসবে। আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, এত সহজলভ্য ছিল না। 2001 থেকে 2006 বিএনপি যে অপকর্ম করেছে এই জেনজিরা সেটা দেখে নাই। এই জেনজিরা দেখে নাই কিভাবে এক যুগে সারা দেশে 63 জেলায় 500 স্থানে বোমা হামলা হয়েছিল। এরা দেখে নাই কিভাবে তারেক রহমান হাওয়া ভবন থেকে পুরো সরকার নিয়ন্ত্রণ করত। এরা দেখে নাই জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। এরা দেখে নাই বিদ্যুতের কারণে মানুষের হাহাকার ছিল। এরা দেখে নাই বাংলাদেশে বিনিয়োগ ছিল না, বাংলাদেশ একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল। এরা দেখে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে 6 মাসে বিএনপির চিত্র বাংলাদেশের মানুষের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। কারণ চাইলেও লুকানো যায় না, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে মানুষ দেখে ফেলে। মেইনস্ট্রিম মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রণ করলেও সেটা চাপিয়ে রাখা যায় না, চাপিয়ে দেওয়া যায় না। এই সামাজিক যোগাযোগ মাধ্যম খুব শীঘ্রই ইউনূস এবং জিয়ার আসল রূপ সামনে আনবে। এটা কিন্তু হুমকি না, এটা বাস্তবতা, এবং এটা হবেই। আবারও বলছি, বাংলাদেশের মাটিতে দেশদ্রোহী ইউনূস, দেশদ্রোহী জিয়ার সর্বোচ্চ শাস্তি একদিন না একদিন হবে। এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, এটা কোনো হুমকি থামকি। ভালো থাকবেন, ধন্যবাদ।